হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান ইকোনমির উপরে আমাদের সেট নাম্বার 7 আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের সকলকে বলবো, তোমাদের মধ্যে কেউ যদি আজকে প্রথমবার আমাদের ক্লাস দেখে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের ক্লাসগুলোকে আমি নিয়মিতভাবে ফলো করতে বলবো, কারণ আমাদের এখানে কিন্তু WBCS এর প্রায় প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা এইভাবে টপ 200 MCQর সেট কিন্তু এখানে প্র্যাকটিস করাচ্ছি। তো আজকের ক্লাসটা এবার শুরু করা যাক। দেখো আজকের প্রথম কোশ্চেন কি আছে। আজকের প্রথম কোশ্চেন আছে, ইফ দেয়ার ইজ এ ল্যাক অফ মানি সাপ্লাই ইন কম্প্যারিজন টু দ্য সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস দেন পসিবল কনসিকুয়েন্স উড বি। যদি দেখা যায় যে আমার হচ্ছে মানি সাপ্লাই মানে টাকার যে সাপ্লাইটা হচ্ছে সেটা যদি কম হয় বা সেটা যদি অভাব দেখা যায় ইন কম্প্যারিজন টু সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিস, মানে আমি যে গুডস বা সার্ভিসটাকে সাপ্লাই করছি তার তুলনায় যদি আমার টাকার যে সাপ্লাইটা সেটা কম হয়ে যায় বা সেটা যদি অভাব দেখা দেয়, তাহলে তার সাইড এফেক্ট হিসেবে কনসিকুয়েন্স হিসেবে কী দেখা দেবে? সঠিক উত্তর কী হবে ফ্রেন্ডস? তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সেটা হচ্ছে ডিফ্লেশন। এটাকে বলা হয় কি? এটাকে বলে ডিফ্লেশন। এবার ডিফ্লেশন টার্মটা হয়তো তোমরা অনেকে জানো না, বলে দিচ্ছি ডিফ্লেশন কি। ডিফ্লেশন হচ্ছে, ডিফ্লেশন ইজ দ্য ডিক্লাইন ইন প্রাইসেস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট অকার হোয়েন দ্য রেট অফ ইনফ্লেশন ফল বিলো 0%। ইনফ্লেশন মানে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, ডিফ্লেশন মানে সেটা ঠিক তার উল্টো, জিনিসপত্রের দাম কমে যাওয়া। কেন? তার কারণ আমার দেখা যাচ্ছে যে আমার জিনিসপত্র প্রচুর আছে, সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রচুর আছে, কিন্তু মানি সাপ্লাই নেই। এবার মানি সাপ্লাই না থাকা মানে কি? সেই জিনিসপত্র থাকলেও সেটাকে কেনার মতো লোক নেই। মানি সাপ্লাই না থাকা মানে লোক কিনবে কী করে? যদি টাকা না থাকে তাহলে এখানে আমার কি দেখা যাচ্ছে? জিনিসপত্র অঢেল পরিমাণে আছে কিন্তু আমার কেনার লোক নেই। তখন কী হবে? স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা চেষ্টা করবে সস্তায় জিনিসপত্রগুলোকে বিক্রি করার, তখন জিনিসপত্রের কী হবে? দাম কমে যাবে। এটাকে বলা হচ্ছে ডিফ্লেশন। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে? দেখো 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইকোনমিক অ্যাক্টিভিটিস এমপ্লয়েজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল ইন ইন্ডিয়া? এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশান বি, এগ্রিকালচার। কারণ আমাদের ভারত কৃষি প্রধান দেশ, তাই সব থেকে বেশি এমপ্লয়মেন্ট কোথায় হয়ে থাকে? এগ্রিকালচারে। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, এ সাস্টেন্ড রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল ইন অ্যান ইকোনমি ইজ কল্ড। জেনারেল প্রাইস লেভেল যদি ইনক্রিজ করতে থাকে তখন তাকে কি বলা হবে? এক্ষুনি তোমাদের বলে দিলাম অপশান সি, ইনফ্লেশন। তখন তাকে কি বলা হবে? ইনফ্লেশন বলা হবে। আচ্ছা, ইনফ্লেশন হচ্ছে জেনারেল ইনক্রিজ অফ প্রাইস, ডিফ্লেশন হচ্ছে জেনারেল ডিক্রিজ ইন অল প্রাইসেস অ্যাক্রস দ্য ইকোনমি। জিনিসপত্রের দাম কমে গেলে সেটাকে বলবো ডিফ্লেশন। এবার যেটা বলা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন জিনিসটা কি? স্ট্যাগফ্লেশন হচ্ছে কি, ইজ রাইজিং প্রাইসেস অ্যান্ড ফলিং আউটপুট। মানে আমার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কিন্তু আউটপুট আমার সেরকমভাবে আসছে না, আউটপুট আমার কমে যাচ্ছে। সেটাকে কি বলা হচ্ছে? কি সেটাকে বলা হচ্ছে স্ট্যাগফ্লেশন। আর ডিসইনফ্লেশন কি? ডিসইনফ্লেশন ইজ এ টেম্পোরারি স্লোয়িং অফ পেস অফ প্রাইস ইনফ্লেশন। মানে আমার জিনিসপত্রের দামটা তো একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে, সেটা যদি টেম্পোরারিলি কোনো একটা সময় কী হয়ে যায়, জিনিসপত্রের দাম বাড়ার হারটা স্লো ডাউন হয়ে যায় বা কমে যায়। যে হারে জিনিসপত্রের দামটা বাড়ার কথা সেই হারে জিনিসপত্র দামটা বাড়বে না, সেটাকে তখন কী বলা হবে? সেটাকে বলা হবে ডিসইনফ্লেশন। তাহলে বোঝা গেল ইনফ্লেশন কি, ডিফ্লেশন কি, স্ট্যাগফ্লেশন কি আর ডিসইনফ্লেশন কি, এই জিনিসগুলো আশা করি বোঝা গেল। দেখো তোমাদের আমি আগের দিনই বলেছিলাম যে আজকের সেটে আমি এমন কিছু কোশ্চেন করাবো যে কোশ্চেনের লেভেলগুলো ইজি হবে, তোমাদের WBCS লেভেলেরই থাকবে, বাট কোশ্চেনগুলো তোমাদের একটু অন্যরকম, মানে তোমরা কিছু কিছু নতুন জিনিস শিখতে পারবে। তো সেরকমই কোশ্চেন এখানে রাখা হয়েছে আজকে। নেক্সট 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া ইন। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট আমাদের ইন্ডিয়াতে কবে পাস হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি, 1949 আমাদের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট পাস হয়েছিল। আচ্ছা, এরপর তোমাদের বলে দিই যে আমাদের আপকামিং WBCS প্রিলিম 2021কে টার্গেট করে আমাদের কিন্তু একটা মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে আমাদের চ্যানেলের তরফ থেকে, যেখানে তোমরা কিন্তু টোটাল 295টা টেস্ট পাবে, টোটাল 10,000 তোমরা প্র্যাকটিস কোশ্চেন পেয়ে যাবে, সব রকম তোমরা পাবে, টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে, ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মক টেস্ট পাবে, স্পিড টেস্ট পাবে, এবং টোটাল 1 বছর ধরে তোমরা যতবার খুশি এটাকে প্র্যাকটিস করতে পারবে। এবং শুধু সেখানেই নয়, এর জন্য কিন্তু তোমাদের 50% ডিসকাউন্টেরও ব্যবস্থা করা হয়েছে। 50% ডিসকাউন্টের জন্য তোমাদের কী করতে হবে? আমার নামের কোড SUBA50, এই কোডটাকে ইউজ করতে হবে। এই কোডটাকে ইউজ করলে তোমরা কী করে করতে পারবে? ইনস্ট্যান্ট 50% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে।
নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এ ড্যাশ অকার্স হোয়েন গভর্নমেন্টস টোটাল এক্সপেন্ডিচার exceeds its revenue that it generates excluding money from borrowing। এটা তোমাদের আই থিঙ্ক আগের দিন আমি একবার করিয়েছিলাম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ফিসকাল ডেফিসিট। নেক্সট 6 নম্বর কোশ্চেন দ্য বেস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ফর দ্য ক্যালকুলেশন অফ অল ইন্ডিয়া ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি, এটা কি হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, 2011-12। আইআইপির বেস ইয়ার হিসেবে 2011-12টাকে ইউজ করা হয়। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে সিচুয়েশন হোয়ার দ্য এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট এক্সিডস ইটস রেভিনিউ ইজ কল্ড। গভর্নমেন্টের যে খরচাপাতি হচ্ছে তার রেভিনিউর থেকে যদি বেশি হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় থেকে বাজেট ডেফিসিট। তখন সেটাকে বলছে বাজেট ডেফিসিট। ফিসকাল ডেফিসিট তোমরা কি দেখলে? ফিসকাল ডেফিসিট দেখলে যে গভর্নমেন্টের যে টোটাল এক্সপেন্ডিচার সেটা হচ্ছে রেভিনিউর থেকে বেশি হয়ে যাচ্ছে, এক্সক্লুডিং মানি ফ্রম বরোয়িং, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে ফিসকাল ডেফিসিট। আর বাজেট ডেফিসিট কি? বাজেট ডেফিসিট হচ্ছে আমাদের গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার সেটা হচ্ছে রেভিনিউর থেকে বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে তোমাদের পার্থক্যটা কী হচ্ছে দেখো, একটু ভালো করে দেখো। তোমাদের বাজেট ডেফিসিট এবং ফিসকাল ডেফিসিটের মধ্যে পার্থক্য হচ্ছে বাজেট ডেফিসিটে আমরা কি করবো, এই যে এখানে যে জিনিসটা বলেছেন এটা একটু দেখে নাও, এটা তোমাদের কনফিউশন হতে পারে। এক্সক্লুডিং মানি ফ্রম বরোয়িং, আমরা ধার করছি যে টাকাটা সেটাকে আমরা এখানে ফিসকাল ডেফিসিটের ক্যালকুলেশনের মধ্যে ধরছি না। বাট যখন আমরা বাজেট ডেফিসিট যেটা সেটাকে যখন ক্যালকুলেট করছি তখন কিন্তু আমরা ওই এক্সটার্নাল এবং ইন্টারনাল সোর্সেস থেকে যে বরোয়িংসগুলো হচ্ছে সেই বরোয়িংসগুলোকে আমরা ক্যালকুলেশনের মধ্যে ধরছি। অর্থাৎ তোমরা বলতে পারো বাজেট ডেফিসিট ইজ ইকুয়ালস টু ফিসকাল ডেফিসিট মাইনাস বরোয়িংস। ঠিক আছে, ফিসকাল ডেফিসিট মাইনাস যখন তার থেকে আমরা যখন আবার বরোয়িংগুলোকেও বাদ দিচ্ছি তখন আমার বেরিয়ে আসছে কি বাজেট ডেফিসিট। এখানে দেখো ওই জন্য এক্সক্লুডিং ওই ইন্টারনাল এবং এক্সটার্নাল বরোয়িং সেখানে কিন্তু লেখা নেই। ওটাকে যখন আমরা ক্যালকুলেশনের মধ্যে ধরবো তখন সেটাকে বলে বাজেট ডেফিসিট, আর যখন ধরবো না তখন বলা হবে ফিসকাল ডেফিসিট। এই দুটো কিন্তু মনে রাখবে, এই দুটো কিন্তু খুব সামান্য একটু পার্থক্য আছে, কনফিউশন হতে পারে এবং এটা কিন্তু তোমরা চট করে কোথাও পাবে না। এই জিনিসটা কিন্তু এত ভালো করে কোথাও লেখা নেই, সব জায়গায় উপর দিয়ে লিখে বেরিয়ে চলে গেছে। নেক্সট 8 নম্বর কোশ্চেন দ্য ডিমান্ড ফর দ্য, কুকুরগুলো এত জ্বালাতন করছে না আজকে, আর কিছু বলার নেই। ওকে, নেক্সট হচ্ছে কি 8 নম্বর কোশ্চেন বলা আছে দ্য ডিমান্ড ফর দ্য কমোডিটি অফ সার্ভিস হুইচ ইজ এ কনসিকুয়েন্স অফ ডিমান্ড ফর সামথিং এলস ইজ কল্ড। আচ্ছা একটু ইগনোর করো, হ্যাঁ কুকুরগুলো তখন থেকে চিৎকার করছে, আমার কিছু করার নেই, আমি কী করবো বলে কুকুরগুলো এক নাগাড়ে চিৎকার করে যাচ্ছে। বলা হচ্ছে কি যে কোনো একটা পার্টিকুলার কমোডিটি বা সার্ভিসের কি হচ্ছে ডিমান্ড কমে যাচ্ছে। কেন? তার কারণ দেখা যাচ্ছে কি যে অন্য কোনো কিছুর একটা ডিমান্ড বেড়ে গেছে। এই ধরনের ডিমান্ডের যে হেরফের হয় এটাকে কী বলে? দ্য ডিমান্ড ফর এ কমোডিটি অফ সার্ভিস হুইচ ইজ এ কনসিকুয়েন্স অফ দ্য ডিমান্ড ফর সামথিং এলস, মানে অন্য কোনো কিছুর ডিমান্ডের জন্য তার কনসিকুয়েন্স হিসাবে অন্য কোনো একটা কমোডিটির ডিমান্ড বেড়ে গেছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় থাকে অপশন সি, ডিরাইভড ডিমান্ড। কি বলা হয় থাকে? এটাকে বলা হয় ডিরাইভড ডিমান্ড বলা হয়ে থাকে। তাহলে এখানে দেখো যতগুলো ডিমান্ড আছে প্রত্যেকটা সম্বন্ধে একটু বলে দিচ্ছি। ডাইরেক্ট ডিমান্ড হচ্ছে কি কমোডিটি অর সার্ভিসেস হুইচ স্যাটিসফাই আওয়ার ওয়ান্টস ডাইরেক্টলি আর সেড টু হ্যাভ ডাইরেক্ট ডিমান্ড, মানে সরাসরি যে সমস্ত জিনিসগুলোর আমাদের প্রয়োজন হয়ে থাকে সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে বলা হয়ে থাকে ডাইরেক্ট ডিমান্ড। ইনকাম ডিমান্ড কি? ইনকাম ডিমান্ড রেফার্স টু দ্য ডিফারেন্ট কোয়ান্টিটিজ অফ এ কমোডিটি or service which consumers will buy at different levels of income assuming other things remaining constant। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি যে কিছু কিছু কমোডিটি এমন থাকবে যেটাকে ইনকামের উপর ডিপেন্ড করবে। তোমার ইনকাম যত বেশি হবে তত তুমি হয়তো সেই জিনিসটাকে বেশি বাই করবে। ফর এক্সাম্পল তোমরা বলতে পারো জুয়েলারিজ এমন একটা কমোডিটি যেটা তোমার ইনকাম মানুষের যত বেশি হবে তত কি সে চেষ্টা করবে সে একটু কম্পারেটিভলি বেশি পরিমাণে হচ্ছে জুয়েলারিজ, গোল্ড বলো, ডায়মন্ড বলো, এই সমস্ত জিনিসগুলো ক্রয় করার চেষ্টা করবে, সেটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, অন্যান্য সমস্ত জিনিসকে কনস্ট্যান্ট রেখে দিয়ে শুধুমাত্র ইনকামের উপর ডিপেন্ড করে এই গোল্ড বা ডায়মন্ডের যে ডিমান্ড সেটা কী হবে? সেটা হচ্ছে হেরফের করবে। commodities or services demanded for producing goods which satisfy our wants directly are said to have derived demand। ঠিক আছে, মানে ফর এক্সাম্পল ধরো তোমার কোনো একটা জিনিস, সাপোজ কালকে হঠাৎ করে তোমার হয়তো চিনির ডিমান্ড খুব বেশি হলো, সুগারের ডিমান্ড খুব বেড়ে গেল,
তখন অটোমেটিক্যালি কী হবে, তোমার সুগার কেন বা আখ বা যে সমস্ত কাঁচামাল থেকে চিনি তৈরি হয় তারও ডিমান্ড বেড়ে যাবে। এই ধরনের ডিমান্ডকে কী বলা হয়, ডিরাইভড ডিমান্ড বলা হয়ে থাকে। অ্যান্ড দ্য কমোডিটি ইজ সেড টু হ্যাভ কম্পোজিট ডিমান্ড হোয়েন ইটস ইউজ ইজ মেড ইন মোর দেন ওয়ান পারপাস। যখন দেখা যায় কোনো একটা পার্টিকুলার কমোডিটিকে একাধিক কাজে ব্যবহার করা পসিবল হচ্ছে, তখন সেটার ডিমান্ড বেড়ে যাবে এবং সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে কম্পোজিট ডিমান্ড। এই ধরনের ডিমান্ড বাড়াকে হবে কম্পোজিট ডিমান্ড বলা হবে। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা দেখে নিও। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর দ্য সোর্সেস অফ রেভিনিউ ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন ট্যাক্স থেকে রেভিনিউ কালেক্ট করে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, অল অফ দিস, সবগুলো থেকে। কর্পোরেট ট্যাক্স, প্রফিট ফ্রম পাবলিক এন্টারপ্রাইজ, সেল অফ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, লোন রিসিভ ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, এক্সাইজ ডিউটি, সবগুলো থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে, রেভিনিউ জেনারেট করবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য রেকমেন্ডেশন অফ কেলকার টাস্ক ফোর্স রিলেটেড টু। কেলকার টাস্ক ফোর্স যেটা তৈরি করা হয়েছিল সেটা কিসের সঙ্গে রিলেটেড ছিল? কেলকার টাস্ক ফোর্স রিলেটেড ছিল আমাদের অপশান সি, ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্সের সঙ্গে রিলেটেড ছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, কেলকার কমিটি ইন ইটস সেকেন্ড রিপোর্ট হ্যাজ রেকমেন্ডেড টু রিডিউস কর্পোরেট ট্যাক্স টু। কেলকার কমিটি তার সেকেন্ড রিপোর্ট যে দিয়েছিল সেখানে কর্পোরেট ট্যাক্সকে কতটা রিডিউস করার জন্য রেকমেন্ড করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 30% অবধি রিডিউস করার জন্য ওরা রেকমেন্ড করেছিল। নেক্সট 12 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য কেলকার প্রপোজালস হুইচ ওয়ার। কেলকার প্রপোজালের মধ্যে কোনগুলো ছিল এই নিচেলিখিত অপশনগুলোর মধ্যে? কেলকার প্রপোজালের মধ্যে ছিল কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, রেকমেন্ডেশন ফর ট্যাক্স রিফর্মস। তোমরা এক্ষুনি দেখলে সেটা। নেক্সট 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়া। ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে কোন পয়েন্টটা সঠিক? এখানে নিচে অপশানগুলো আছে। সঠিক উত্তর হবে কি অপশন বি, অনলি 1 and 2 কারেক্ট। ইট ইজ এ প্রোগ্রেসিভ ট্যাক্স অ্যান্ড ইট ইজ এ ডাইরেক্ট ট্যাক্স। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড। এগুলোর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ হয়েছে? কারেক্টলি ম্যাচ হয়েছে আমাদের কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, কাস্টম ডিউটি ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। এটাই হচ্ছে আমাদের সঠিক ম্যাচিং। কাস্টম ডিউটি হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, স্টাডি দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রিগার্ড টু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড সিলেক্ট ইউর অ্যান্সার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্বন্ধে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, 1 and 2। ইট ইজ দ্য অ্যাপেক্স ব্যাঙ্ক অ্যান্ড ইট রেগুলেটস দ্য মানি সাপ্লাই। এই দুটোই হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বাকি 4 নম্বরটাও ঠিক নয়। অপারেশন অফ নাবার্ড মোটেই আরবিআই এটা অবজার্ভ করে না, কারণ নাবার্ড নিজেই একটা বড় ব্যাঙ্ক, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকেন। এটা মোটেই আরবিআই এটাকে সুপারভাইজ করে না, এবং আরবিআই কখনোই হচ্ছে বিজনেস হাউসকে লোন দেয় না। আরবিআই শুধুমাত্র বড় বড় কমার্শিয়াল ব্যাঙ্ককে লোন দেয়। নেক্সট 16 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের ফাংশনের মধ্যে কোনটা সঠিক? যে নিম্নলিখিত এগুলো আছে, আমাদের স্টেটমেন্টগুলো আছে, কোনটা অ্যাকচুয়ালি আরবিআইয়ের একটা ফাংশন? এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালেক্টিং অ্যান্ড কম্পাইলেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন রিলেটেড টু ব্যাঙ্কিং অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল সেক্টর। নেক্সট 17 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হোয়েন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল কবে? খুব কমন কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 1935। 1935-এ আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল। নেক্সট 18 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাঙ্কস ইজ এ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোনটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? ইজি কোশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন ডি। দ্য হেডকোয়ার্টার্স অফ আরবিআই ইজ সিচুয়েটেড অ্যাট। আমাদের আরবিআইয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আরবিআইয়ের হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে আমাদের অপশন সি, মুম্বাই। মুম্বাইতে হচ্ছে আমাদের আরবিআইয়ের হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট 20 নম্বর কোশ্চেন, এগেন হচ্ছে আরবিআই সম্বন্ধে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, কোনগুলো সঠিক তোমরা দেখে নাও। এটা আমি বারবার করে দিয়েছি কারণ আরবিআই থেকে কোশ্চেন আসে। আরবিআই তোমাদের ইকোনমিক্সে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি 1 2 3 4। ইট ইজ এ ব্যাঙ্ক টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অতি অবশ্যই। ইট ফর্মুলেটস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মনিটারি পলিসি, আগের দিনই বলেছি অবশ্যই মনিটারি পলিসিকে এরা দেখাশোনা করে। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান এজেন্ট অফ গভর্নমেন্ট ইন রেসপেক্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ অবশ্যই। এবং ইট হ্যান্ডেলস দ্য বরোয়িং প্রোগ্রাম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অবশ্যই। এই সমস্ত জিনিসগুলোকে আরবিআই কী করে, মানে আরবিআই সম্বন্ধে এই সমস্ত স্টেটমেন্টই সঠিক। 21 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশান ডি, আরবিআই ওয়াজ এস্টাবলিশড ইন 1949, একদমই সঠিক না। তোমাদের এক্ষুনি দেখালাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি আরবিআই এস্টাবলিশ হয়েছিল কবে, আজকে কোশ্চেনে করালাম তো কবে, সেটা হচ্ছে অপশান সি 1935-এ। নেক্সট 22 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফাংশনের মধ্যে কোনটা পড়ে না? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফাংশনের মধ্যে পড়ে না, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, রেগুলেশন অফ ফরেন ট্রেড। ফরেন ট্রেড রেগুলেট করার জন্য আরবিআই এখানে কোনো রকম কোনো নাক গলায় না। নেক্সট 23 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য লিডার অফ লাস্ট রিসোর্ট ইন ব্যাঙ্কিং স্ট্রাকচার অফ ইন্ডিয়া? লিডার অফ লাস্ট রিসোর্ট আমাদের ব্যাঙ্কিং স্ট্রাকচারে কে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অতি অবশ্যই আরবিআই। আরবিআই হচ্ছে লাস্ট রিসোর্ট। আরবিআই যদি কোনো কারণে কোল্যাপস করে তাহলে পুরো দেশের ইকোনমি কোল্যাপস করে যাবে। নেক্সট 24 নম্বর কোশ্চেন, ড্যাশ ইজ দ্য অফিসিয়াল মিনিমাম রেট অ্যাট হুইচ সেন্ট্রাল গভর্নমেন্ট অফ কান্ট্রি ইজ প্রিপেয়ার্ড টু রিডিসকাউন্ট অ্যাপ্রুভড বিলস হেল্ড বাই দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক? কোন রেটটা হচ্ছে, কোন মিনিমাম রেটে কী করে সেন্ট্রাল ব্যাঙ্ক কী করে আমাদের দেশের যে হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যে বিলগুলোকে ধরে রাখে সেটাকে রিডিসকাউন্ট করে, সেটাকে কি বলা হয়, কোন রেট সেটা? সঠিক উত্তর হচ্ছে, দেখো তোমাদের আমি আগেও এটা বলেছিলাম, অপশান বি, ব্যাঙ্ক রেট। এটাকে কি বলা হয় থেকে? এটাকে বলা হয় থেকে ব্যাঙ্ক রেট। নেক্সট 25 নম্বর এবং আজকে লাস্ট কোশ্চেন, দ্য ব্যাঙ্ক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ, সরি এটা একটু এটা কম রিপিট কোশ্চেন হয়ে গেছে, এক্ষুনি বললাম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, যে আরবিআই গিভস ক্রেডিট টু দ্য কমার্শিয়াল ব্যাঙ্কস। ওকে, তো এই ছিল আজকের সেট। আশা করছি তোমাদের আজকের সেটটা ভালো লেগেছে। যদি সেটটা ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, বন্ধুদের সঙ্গে ক্লাসটাকে শেয়ার করে দাও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো এবং তোমরা তোমাদের প্রিপারেশন ভালো করে চালিয়ে যেতে থাকো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমাদের ইকোনমিক্সের লাস্ট সেট ডাব্লিউবিসিএসের আগে, সেটা হচ্ছে সেট নাম্বার 8, সেটা আমরা নেক্সট দিন কী করবো? আপলোড করব। ওকে, সেট নাম্বার 8 আমরা নেক্সট দিন আলোচনা করব, আপলোড করব। এবং তারপরে তোমাদের কিন্তু একটা কম্পাইলড ভিডিও দিয়ে দেওয়া হবে পলিটি এবং ইকোনমিক্স দু ক্ষেত্রেই। পলিটিতে তোমাদের কিন্তু 8টা সেটই কমপ্লিট হয়ে গিয়েছে, অতএব কম্পাইল ভিডিও তোমরা পেয়ে যাবে। ইকোনমিক্সের আজকে 7 নম্বর সেট তোমাদের করালাম, আর একটা সেট তোমরা পাবে। মাঝখানে একটা সপ্তাহ আমি ক্লাস নিতে পারিনি, তো একটু পিছিয়ে আছে, তবে চিন্তার কোনো কারণ নেই, শীঘ্রই তোমরা পেয়ে যাবে। এবং তারপর তোমরা 200টা কোশ্চেনের কম্পাইল পেয়ে যাবে এবং সেটা থেকে তোমরা ভালো করে রিভিশন করে পরীক্ষার আগে যেতে পারবে। ঠিক আছে, তো নেক্সট দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং WBCS এক্সাম। থ্যাংক ইউ।